ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকবিডি ইনফোর এমএস ওয়ার্ড টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে হোম মেনু এবং হোম মেনু এর আন্ডারে যে সমস্ত টুলস আছে তাদের পরিচয় এবং ব্যবহার বিধি সম্পর্কিত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার এমএস ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করবেন। ওপেন করলেই এরকম একটা উইন্ডো আসবে। এটা হোম মেনুর আন্ডারে রিজন এটাকে বলা হয়, বা এই উইন্ডোকে এই সাদা স্পেস হোয়াইট স্পেস এটাকে বলা হয় ওয়ার্কিং স্পেস। এখানেই মূলত আপনার সমস্ত কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা কালো দাগ নিভু নিভু করছে, ওঠানামা করছে, এটাকে বলা হয় কার্সর। এরপর আমি হোম মেনুর যে পরিচয় টুলস আছে সেই টুলস গুলো একটু এক এক করে আলোচনা করি। দেখেন, হোম মেনুর পাশেই এই যে এখানে দেখতে পাচ্ছেন পেস্ট অপশন আছে। এই পেস্ট অপশনে ক্লিক করে আপনি পূর্বে থেকেই কোনো কপি করা কন্টেন্ট এখানে পেস্ট করতে পারেন। তো আমি একটি দেখাই যে এখানে দেখেন, আমি এই অংশটুকু প্রথমে কপি করলাম। এরপর কি করলাম, এই যে পেস্ট অপশনে ক্লিক করলাম, দেখুন এখানে পেস্ট হয়ে গেল। তো পেস্ট এছাড়াও আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস ভি অপশন, কন্ট্রোল প্লাস ভি প্রেস করেও এখানে এই লেখাটা পেস্ট করতে পারতাম। তাছাড়া এখানে অপশন দেওয়া আছে, এজন্য আমি আলোচনা করলাম। এরপর নেক্সট যে অপশন সেটা দেখেন, এখানে ফন্ট। এই লেখাটা আমি নিকোশ ব্যানে লিখেছি, তাই এখানে নিকোশ ব্যানটা দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। অসংখ্য ফন্ট এখানে পূর্বে থেকে ইনস্টল দেয়া থাকে। আমাদের বাংলা টাইপিং এর ক্ষেত্রে নিকোশ ব্যান ফন্টটি বেশ ইফেক্টিভ, সব জায়গায় চলে। এজন্য আপনি অনলাইন থেকে নিকোশ ব্যান ফন্টটি ইনস্টল করে নেবেন। এছাড়াও এখানে দেখেন, আমি যখনই ফন্ট চেঞ্জ করব আমার লেখার স্টাইলও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। এরপরে এখানে দেখেন, এই যে এখানে ফন্ট সাইজ, এখান থেকে আপনারা ফন্ট সাইজ পরিবর্তন করতে পারবেন। তাছাড়া এখানে যে পাশে ইনক্রিজ ফন্ট সাইজ, এই অপশনটাতে ক্লিক করেও আপনি ফন্ট সাইজ পরিবর্তন করতে পারবেন। সাইডেই দেখেন ডিক্রিজ ফন্ট সাইজ অপশন আছে বা টুলস আছে, এখানে ক্লিক করেও আপনি ফন্ট সাইজ, এটা সাধারণত আপনার ফন্ট সাইজকে ছোট করবে, আর পাশেরটা ইনক্রিজ ফন্ট সাইজ, এটা আপনার ফন্ট সাইজকে বড় করবে। তো এগুলো করার আগে অবশ্যই আপনার লেখাটা বা প্যারাগ্রাফটা সিলেক্ট করে নিতে হবে। কিভাবে সিলেক্ট করতে হয় সেটা তো অবশ্যই আপনার জানা আছে, তারপরে আমি একটু বলে রাখি। আপনার মাউসের যে লেফট বাটন আছে সেটা চেপে ধরবেন, চেপে আপনার কার্সরটা এভাবে ড্র্যাগ করে উপরের দিকে বা নিচের দিকে টেনে নিয়ে আসবেন, অথবা আপনি এখান থেকে নিচের দিকেও টেনে নিয়ে আসতে পারেন। এভাবে আপনি টোটাল সিলেক্ট করতে পারেন বা প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করতে পারেন। আবার আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস এ অপশন ক্লিক করেও টোটালটা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরেই মূলত আপনি যে টুলসের কাজ করতে চান সেই টুলসটাই অ্যাপ্লাই করবেন। যেমন আমি এই অংশটুকু সিলেক্ট করছি, এরপরে আমি এটাকে বোল্ড করতে পারি, ইটালিক অর্থাৎ একটু কাট করে আমরা করতে পারি। এরপরে আমার এই লেখার মাঝে কোনো অংশে বা কোনো লাইনে যদি আমি আন্ডারলাইন ব্যবহার করতে চাই, তাহলে এই যে অপশন আন্ডারলাইনের, এখান থেকে আমরা আন্ডারলাইন ব্যবহার করতে পারি। এই যে আন্ডারলাইন চলে আসলো। এরপরে দেখেন আরো একটা টুলস, ফন্ট রিলেটেড একটা টুলস, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এখানে এই যে দেখেন, এটা একটা সাবস্ক্রিপ্টের ব্যবহার।
আমি আমার কার্সার পয়েন্টটা যে ওয়ার্ডের সাথে আমি সাবস্ক্রিপ্ট ব্যবহার করব, আমার কার্সার পয়েন্টটা জাস্ট সেই ওয়ার্ডের পাশে নিয়ে যাব, নিয়ে যেয়ে সাবস্ক্রিপ্ট অপশনটা ক্লিক করে রাখবো, ক্লিক করব, করে এখানে আমি যে মানটা সাবস্ক্রিপ্ট হিসেবে যে মান ব্যবহার করব সেটা এখানে প্রেস করব আমার কিবোর্ড থেকে। আমি 2 প্রেস করলাম। এগুলো মূলত ম্যাথমেটিক্স বা বিভিন্ন ধরনের ইকুয়েশন লেখার ক্ষেত্রে, গাণিতিক সমীকরণ লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় বা ইকুয়েশন লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এগুলো নরমালি কম্পোজের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। তো আমি আবার যদি এটাকে পূর্ব অবস্থায় ফেরত নিতে চাই, তাহলে সিলেক্ট করে আমি এই যে ইটালিকে ক্লিক করলাম, দেখেন পূর্ব অবস্থায় ফেরত চলে গেল। এরপর এটাকে যদি আমি নরমাল ফন্টে রাখতে চাই, অর্থাৎ বোল্ড ছাড়াই করতে চাই, তাহলে আবার বোল্ড ক্লিক করলাম, দেখুন বোল্ড চলে গেছে। এরপর একইভাবে এখানে যেরকম সাবস্ক্রিপ্ট আছে, পাশে সুপারস্ক্রিপ্টও আছে। তো আমি যে ওয়ার্ডের সাইডে সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব, যেমন আমি যদি এই ওয়ার্ডের পাশে সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে চাই, তাহলে আমি জাস্ট আমার কার্সরটা এই ওয়ার্ডের পাশে নিয়ে আসলাম, ক্লিক করে তারপরে আমি সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম, দেখেন আমার কার্সরটা সামান্য উপরে উঠে গেছে। এরপরে আমি কি করব, আমি এখানে যে মানটা ব্যবহার করতে চাই সেটা করলাম, 2 3 যা খুশি আমি এখানে সুপারস্ক্রিপ্ট হিসেবে ব্যবহার করতে পারি। নেক্সট আমি চলে যাব। আচ্ছা, আরেকটু বলে রাখি যে এখান থেকে যদি আমি এই যে আন্ডারলাইনটা ব্যবহার করছি এটা যদি উঠাতে চাই, তাহলে কি করব, যতটুকু আমি আন্ডারলাইন দিছি ওইটুকু সিলেক্ট করব, করে এই যে আন্ডারলাইনের অপশন, এখান থেকে আমি নো আন্ডারলাইনে চলে যাব, এই যে নোনে চলে যাব, নোনে ক্লিক করব, দেখেন আন্ডারলাইনটা চলে যাবে। এরপর আমি আবারও সিলেক্ট করলাম এই লাইনটা, লিখে সিলেক্ট করে এই যে ফন্টের ইফেক্ট বা টেক্সট ইফেক্ট, এখানে আমি টেক্সট ইফেক্ট ব্যবহার করতে পারি। এই অপশনের সাহায্যে টেক্সট ইফেক্ট ব্যবহার করতে পারি, শ্যাডো আকারে ব্যবহার করতে পারি। যেমন এই যে আমি এই লাইনটা আমি টেক্সট ইফেক্ট ব্যবহার করলাম। একইভাবে যদি আমি এটা আবার পূর্বাবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে এখান থেকে আমি আমার যে নরমাল সিলেক্ট করা হয়নি, এখান থেকে আমি এই যে আনডু এই অপশনেও ক্লিক করে আমরা পূর্বাবস্থায় যেতে পারি। এখানে দুইটা টুলস আছে, এই যে আনডু এবং রিডু। এটা দিয়ে মূলত আমরা কোনো কাজ করার পর যদি মনে হয় যে আমার পূর্বেরটাই ঠিক ছিল, তাহলে এখানে আমরা আনডু করি। আর যদি মনে হয় যে না আমার পরেরটাই ঠিক ছিল, তাহলে এখানে রিডু অপশন ক্লিক করলে পরেরটা আবার চলে আসবে। নেক্সট আমরা চলে যাই এখানে, অবশ্যই আমার এখানে এই যে টুলস আছে, এই টুলস দিয়ে আমরা লেখাটাকে কালারফুল করতে পারি। তো আমি যতটুকু বা যে লেখাটা কালারফুল বা করব, কালার পরিবর্তন করব, জাস্ট সেটুকু আগে সিলেক্ট করে নিতে হবে। সাপোজ আমি এই লাইনের কালার পরিবর্তন করব, তাহলে আমি এই লাইনটা আগে সিলেক্ট করলাম, করে আমি যে কালার দিতে চাই সেই কালার এখানে সিলেক্ট করে দেব। তো বুঝতে পারছেন বন্ধুরা নিশ্চয়ই। তো এই গেল আমার ফন্ট রিলেটেড যে টুলস আছে সেই টুলস গুলোর ব্যবহার। এরপর আমরা প্যারাগ্রাফ রিলেটেড যে টুলস গুলো আছে সেই টুলসের ব্যবহারগুলো দেখব। দেখুন এখানে অ্যালাইনমেন্ট আছে, চারটা অ্যালাইনমেন্ট আছে। একটা আছে লেফট অ্যালাইনমেন্ট, সেন্ট্রাল অ্যালাইনমেন্ট এবং রাইট অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাই। তো এগুলোর ব্যবহার কেমন দেখুন একটু। এখানে আমি পুরাটাই সিলেক্ট করলাম, তারপরে আমার এটা অবশ্য লেফট অ্যালাইনমেন্টে আছে,
এখন আমি কি করলাম, আমি সেন্টার এলিমেন্টে ক্লিক করলাম, দেখুন আমার লেখাগুলো সব সেন্টারে চলে আসছে। এরপর আমি রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করলাম, আমার লেখাগুলো রাইট বা ডান সাইডের দিকে পূর্ণ হচ্ছে, বাম সাইডের দিকে ফাঁকা থাকছে। এরপর আমরা যদি জাস্টিফাই ক্লিক করি তাহলে বোথ সাইডে সমান রেখে আমার প্যারাগ্রাফটা তৈরি হচ্ছে। তো এটা গেল এলিমেন্টের ব্যবহার, আমার প্যারাগ্রাফে এলিমেন্টের ব্যবহার। এরপরে সাইডে দেখেন আরো একটা টুল, সেটা হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। আমি যদি এই লাইনের ভিতরে একটা লাইন থেকে আর একটা লাইনের ভিতরে একটু ডিস্টেন্স তৈরি করতে চাই বা স্পেস তৈরি করতে চাই, তাহলে এই টুলস দিয়ে আমরা করতে পারি। যেমন এখানে দেখেন আমার এই প্রতিটা লাইনের ভিতরে স্পেস 1.5। আমি যদি 2 করতে চাই তাহলে 2 অপশনে ক্লিক করলে দেখেন আমার প্রতিটা লাইনের ভিতরে স্পেসটা বেড়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের সুবিধা মতো স্পেস তৈরি দিয়ে এই টুলসের ব্যবহার করতে পারেন। এখানে দেখেন উপরে বুলেটের ব্যবহার, আমরা যদি কোনো লাইনে বুলেট ব্যবহার করতে চাই তাহলে এই অপশন থেকে বুলেট ব্যবহার করতে পারবো। যেমন আমি এখান থেকে বুলেট ব্যবহার করলাম, তো আমার কার্সরটা জাস্ট ওই লাইনে রেখে আমি এখান থেকে সিলেক্ট করলাম, যে লাইনে আমি বুলেট ব্যবহার করব সেই লাইন বরাবর বুলেট চলে আসবে। কার্সরটা ওই লাইনেই রাখতে হবে, শুরুতে বা শেষে রাখতে হবে। আমি যদি বুলেট ব্যবহার উঠাই দিতে চাই তাহলে অবশ্যই আমার এখান থেকে নো নিয়ে ক্লিক করতে হবে। একইভাবে আমরা বুলেট ব্যবহার না করে যদি নাম্বার ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে আমরা নাম্বারও ব্যবহার করতে পারি। নাম্বার ব্যবহারের ক্ষেত্রেও নিয়ম একই, কার্সরটা ওই যে লাইন বরাবর নাম্বার দেব সেই লাইন বরাবর কার্সরটা রাখতে হবে। একইভাবে আমি যদি নাম্বারটা উঠাতে চাই তাহলে এখান থেকে নো নিয়ে যেতে হবে সিলেক্ট থাকা অবস্থায়। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ টুলস এর ব্যবহার শিখব, সেটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট। কোনোভাবে যদি আপনার মনে হয় যে এই লাইনটা আপনার একটু সাপোজ এই লাইনটা আপনার একটু রাইট সাইডে হলে ভালো হয়, তাহলে আপনি কার্সরটা জাস্ট ওই লাইনের গোড়াতে রাখবেন, তারপরে এই যে ইনক্রিজ ইনডেন্ট রাখবেন, দেখবেন যে চলে যাচ্ছে। আবার যদি ডিক্রিজ ইনডেন্ট দেন তাহলে এই যে দেখেন পুরো অংশটুকু, যতটুকু অংশ পর্যন্ত আপনি কার্সর নিয়ে আসবেন ততটুকু আপনার কি হবে, ওই প্যারাগ্রাফ এর সকল অংশটুকুই আপনার সাইডে সরে যাবে। আর এখানে ডিক্রিজ ইনডেন্ট গেলে বাম সাইডে সরে আসবে এবং ইনক্রিজ ইনডেন্টে গেলে ডান সাইডের দিকে সরে যাবে। এরপর আসি এখানে আমাদের স্টাইল, আমাদের যে প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফের স্টাইলগুলো কেমন হবে, এখানে সেই বেশ কিছু স্টাইল অলরেডি সেট করা থাকে। তো আমাদের আমরা নরমাল স্টাইলটা ব্যবহার করি। তো এই নরমাল স্টাইল, ওকে, আমি একটু ফন্ট সাইজটা বড় করে নিলাম, 16 করে নিলাম এবং এখানে আমি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আমি আবার একটি স্পেসটা বাড়ায় নিলাম, ওকে। এই গেল স্টাইল। আমার যে পেজটা ওয়ার্কিং পেজ বা ওয়ার্কিং স্পেস, সেই ওয়ার্কিং স্পেসে প্যারাগ্রাফ স্টাইল, এখানে বেশ কিছু প্যারাগ্রাফ স্টাইল আছে, আপনার খুশি মতো যে কোনো একটা স্টাইল আপনি বেছে নিয়ে কাজ করতে পারেন। একদম সর্বশেষ, আমরা ভিডিওর সর্বশেষ পর্যায়ে চলে আসছি। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ টুলস, যদি আপনার এরকম বেশ কিছু পেজ থাকে এবং দেখলেন যে আপনার প্রতিটা পেজে একটা ওয়ার্ডের লেখা ভুল হয়েছে বা আপনি পরিবর্তন করতে চান, তাহলে সেটা আপনি কিন্তু এক ক্লিকেই পরিবর্তন করতে পারেন আপনার এই রিপ্লেস ওয়ার্ডের সাহায্যে। তো
তো আমি এখানে জাস্ট আমার এই যে এখানে দেখেন এখানে। তো বন্ধুরা এবার আমরা সর্বশেষ একটা টুলস এর ব্যবহার নিয়ে কথা বলবো, সেটা হলো রিপ্লেস টুল। তো এখানে আমরা কিভাবে আমার প্যারাগ্রাফের ভিতরে একমাত্র একটা ক্লিকে সমস্ত ওয়ার্ড গুলো, ওই রিলেটেড ওয়ার্ড গুলো পরিবর্তন করতে পারি, সেটাই সেটাই এখানে দেখাবো। তো আমি চাচ্ছি যে আমার মাইক্রোসফট কথাটা আমি এমএস কথা দিয়ে রিপ্লেস করব। তো আমি জাস্ট এখানে লিখবো মাইক্রোসফট, সরি এখানে মাইক্রোসফট, আমি এটাকে এমএস রিপ্লেস করব। তো দেখুন এখানে কোথায় প্রথমে ও সার্চ করবে, তো আমি ওইটাকে কি রিপ্লেস করব এমএস দিয়ে। দেখুন এখানে এমএস হয়ে গেছে। এরপর কোথাও আছে, এই যে এখানে আছে, ও পেয়ে গেছে, আমি রিপ্লেস করে দিলাম। তারপর এখানে আছে, রিপ্লেস করে দিলাম। ওকে, সব জায়গায় দেখুন রিপ্লেস হয়ে গেছে, এমএস হয়ে গেছে মাইক্রোসফটের পরিবর্তে। এভাবে আপনার প্রয়োজন মতো বা আপনার যদি মনে হয় যে কোনো ওয়ার্ড লেখা ভুল হয়ে গেছে, তাহলে সেই ওয়ার্ডটা আপনার প্যারাগ্রাফে যত জায়গায় থাকুক না কেন, জাস্ট সঠিকটা পূর্বের লেখাটা পাতাবেন, তারপর ওইটার পরিবর্তে সঠিক কি হবে সেটা পাতাবেন, লিখবেন। লিখে তারপরে রিপ্লেসমেন্ট ক্লিক করবেন, রিপ্লেস হয়ে যাবে। তো বন্ধুরা এটাই ছিল আমার আজকে হোম মেনু এর আন্ডারে টুলস এর ব্যবহার সংক্রান্ত ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা অন্য যে মেনু আছে, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু, লেআউট ইত্যাদি যে মেনুগুলো আছে, সেই মেনুগুলোর ধারাবাহিক বর্ণনা দেব। তো এরকম ধারাবাহিক এমএস ওয়ার্ড টিউটোরিয়াল সম্পর্কিত ভিডিওগুলো পেতে চাইলে আপনি আমার ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।